আলিমুদ্দিন শেষ পর্যন্ত জোট করতে রাজি ছিল, তাই নাকি? আপনি তো ব্যাপারটা পুরো ঘুরিয়ে বললেন। 15 বছরের সাংসদ একটি কেন্দ্রীয় প্রকল্প আনতে পারেননি, একটি না। ইলেকটোরাল বন্ডে নরেন্দ্র মোদী পাচ্ছেন 9,062 কোটি টাকা, আর আপনার প্যারাসিটামলের ওষুধের দাম বাড়ছে। কে বলেছে এরকম আশা ছিল? আপনাকে এই খবর কে দিল? আমার কোনোভাবে দেখার নেই। আমি কেন মন্তব্য করতে যাব? ওটা আমার রুচিতে বাধে, ওটা আমি করি না। মুখ্যমন্ত্রী উৎসবটায় আছেন, কৃচ্ছ সাধনে নেই। এই নাটকের প্রয়োজন কি? সপ্তম দফায় বরানগর বিধানসভার উপনির্বাচন শুধু নয়, সপ্তম দফার লোকসভা নির্বাচন, এবং এই উপনির্বাচনে এবারে ত্রিমুখী লড়াই রয়েছে। এবং সেই ত্রিমুখী লড়াইয়ের একটা বৈশিষ্ট্য স্পষ্ট, সেটা হচ্ছে যে এখানে দুজন প্রার্থী রয়েছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিজেপির সজল ঘোষ, এবং বরানগরের ঘরের ছেলে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তন্ময়দা, আপনাকে আর+এ স্বাগত। প্রথমেই যেটা জানতে চাইব যে আপনার অনেক ইচ্ছা ছিল যে লোকসভা নির্বাচনে দল আপনাকে প্রার্থী করবে এই দমদম কেন্দ্র থেকে, এটা একটা আপনার আশা ছিল বলে। কে বলেছে এরকম আশা ছিল? আমি তো কোনো দিন এরকম কোনো আশা কোথাও প্রকাশও করিনি, মনে মনে পোষণও করিনি। আর লোকসভা নির্বাচনে দমদমে আমাদের রাজ্যের অন্যতম সেরা প্রার্থী আমরা পেয়েছি, আমরা গর্বিত। সুজন চক্রবর্তীকে আমরা প্রার্থী পেয়েছি। সারা বরানগরবাসীর, সারা দমদমবাসীর কাছে এটা একটা গর্বের, কিংবা উল্টো করে সুজন চক্রবর্তীর কাছে এটা একটা গর্বের যে তিনি দমদমবাসীকে পাশে পাচ্ছেন। আমি তো একবারও ভাবিনি লোকসভা নির্বাচনে দল আমাকে প্রার্থী করবে। আপনাকে এই খবর কে দিল? এই বরানগরটা বরাবরই আমরা দেখেছি যে একটা পরিবর্তনের পক্ষে বারবার কংগ্রেস, তারপরে সিপিআইএম, তারপরে তৃণমূল কংগ্রেস, এবং এবারে আবার একটা ত্রিমুখী লড়াই যেখানে তাপস রায় ছিলেন, তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পরেই বরানগর পুরসভার বিজেপি প্রার্থী, সেই একেবারে উত্তর কলকাতার বাসিন্দাকেই বরানগরের প্রার্থী করা হলো। এই বিষয়টা কিভাবে দেখছেন? আমার কোনোভাবে দেখার নেই। বিজেপি দল কাকে প্রার্থী করবে সেটা একান্তভাবেই বিজেপি দলের বিষয়। বিজেপি দল মনে করেছে সজল ঘোষ তাদের দলের উপযুক্ত প্রার্থী হতে পারেন, বিজেপি দল সজল ঘোষকে প্রার্থী করেছে। এ নিয়ে আমি কেন মন্তব্য করতে যাব? অন্য দলের প্রার্থী, তা নিয়ে কি আমার মন্তব্য করা উচিত? ওটা আমার রুচিতে বাধে, ওটা আমি করি না। উত্তর দমদম থেকে 2016 সালে নির্বাচিত হন, তারপরে বিধানসভায়, এবং এই সর্বশেষ 2021-এর বিধানসভা নির্বাচনের পরে রাজ্য বিধানসভায় বামেদের একজনও প্রতিনিধি নেই। সেই যে গত বেশ কয়েক বছর ধরে এই সাপমোচনটা কি এবারে কাটতে চলেছে? তন্ময়দা, কী বলবেন? আমি প্রত্যাশা করি, বরানগর তো 1952 থেকে 1971 পর্যন্ত বরানগর থেকে নির্বাচন জিততেন জ্যোতি বসু, ভারতবর্ষের রাজনীতির কিংবদন্তি পুরুষ। 1972-এর নির্বাচনকে আমরা কোনো নির্বাচন ধরি না, ওই নির্বাচন আমরা বয়কট করেছিলাম, তার ফলকেও বয়কট করেছিলাম। 1977 থেকে বামফ্রন্টের আলোচনার মধ্যে দিয়ে এই আসন আরএসপির জন্য বরাদ্দ হয়। 2016 পর্যন্ত এখানে আরএসপির প্রার্থী ছিলেন। 2021 সালে আরও বৃহত্তর আসন সমঝোতায় গিয়ে এই আসন জাতীয় কংগ্রেসের জন্য বরাদ্দ হয়। আবার 2024 সালের উপনির্বাচনে এসে এই আসন সিপিআইএমের জন্য বরাদ্দ হয়েছে এবং সিপিআইএম দল আমাকে প্রার্থী করেছে। জ্যোতি বসুর নির্বাচনী কেন্দ্র, জ্যোতি বসুর নির্বাচনী কেন্দ্রে আমি প্রার্থী। বরানগর জ্যোতি বসুকে কোনোদিন খালি হাতে ফেরায়নি। জ্যোতি বসুর সিম্বল, সেই সিম্বলে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবেন। জ্যোতি বসুর প্রতীকে মানুষ সেই সুযোগের সদ্ব্যবহার করবেন, জ্যোতি বসুর প্রতীকেই মানুষ ভোট দেবেন। বরানগর বিধানসভা তন্ময় ভট্টাচার্যের কাছে কিন্তু অজানা নয়, এখানে গলি থেকে তস্যগলি পর্যন্ত তন্ময় ভট্টাচার্যের কাছে একেবারে নখদর্পণে, কিন্তু অন্যান্য প্রার্থীদের কাছে সেই জায়গাটা অনেকটা কঠিন। তো
বিরোধীদের ক্ষেত্রে যতটা কঠিন, আপনার ক্ষেত্রে যতটা সহজ, এই যে এখান থেকে কি প্রচারে অনেকটা আপনাকে কি এগিয়ে রাখছে? দেখুন, এগিয়ে রাখছে না পিছিয়ে রাখছে সেটা মানুষ জানেন। আমি তো মানুষের উপরে কর্তৃত্ব করতে পারি না। আমি এটুকু বলতে পারি, আমি বরানগরে জন্মেছি, বরানগরের প্রাথমিক স্কুলে পড়াশোনা করেছি, বরানগরের মাধ্যমিক স্কুলে পড়াশোনা করেছি, রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম। ঘটনাচক্রে ছোটোবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আমার বাড়তি আকর্ষণ ছিল। আবৃত্তি করতাম, এখনও করি, কুইজ করতাম, ডিবেট করতাম, তাৎক্ষণিক বক্তৃতা করতাম, নাটক করতাম। এই অপসংস্কৃতির যুগ শুরু হওয়ার আগে বরানগরের বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, সুকান্ত জয়ন্তী, বিজয়া সম্মিলনী, এই সব কিছু মিলে এই ধরনের অনুষ্ঠান সংগঠিত হতো এবং তার অনেকগুলোতেই আমি পারফর্ম করেছি। ফলে বরানগরের প্রায় সমস্ত ক্লাব প্রতিষ্ঠান আমার পরিচিত। তাদের আবৃত্তি প্রতিযোগিতায় আমি প্রতিযোগী থেকেছি, বিতর্ক প্রতিযোগিতায় প্রতিযোগী থেকেছি। আমি ফুটবল খেলতাম গোলকিপার পজিশনে এবং বরানগরের প্রায় সব মাঠেই খেলেছি। ফলে বরানগরের সমস্ত রাস্তাঘাট, অলিগলি, সেগুলো আমার চেনা হবে একজন বরানগরের মানুষ হিসাবে, এটা খুবই স্বাভাবিক। সজল কিংবা সায়ন্তিকার সে অ্যাডভান্টেজটা নেই, ওদের অঞ্চলের নিশ্চয়ই অলিগলি সব চেনে। কিন্তু এই যে সুবিধেটা আমার আছে, এর চাইতেও বড় সুবিধে যেটা বলে আমি নিজে মনে করি, সেটা হচ্ছে আমি যেমন বরানগরের বেশিরভাগ মানুষকে চিনি, বরানগরেরও সিংহভাগ মানুষ আমাকে চেনেন নানান কার্যকারণে। ফলে সেই মানুষের আমার সম্পর্কে একটা বিচারবোধ আছে, একটা মূল্যায়ন আছে। কেউ আমায় ভালো ভাবতে পারেন, কেউ আমায় খারাপ ভাবতে পারেন, কেউ আমায় জঘন্য ভাবতে পারেন, কেউ আমায় অতীব চমৎকার ভাবতে পারেন। মানুষের মূল্যায়ন, এখন মানুষের মূল্যায়নটা মানুষের কাছে। মানুষ যে মূল্যায়ন করুন না কেন, গণতন্ত্রে মানুষই তো শেষ কথা, মানুষই বিচারক। মানুষ যে মূল্যায়ন করবেন আমি সেই মূল্যায়নকেই মাথা পেতে নেব। তৃণমূল কংগ্রেস প্রার্থী বলছে যে তাপস রায় মানে বিদায়ী যিনি বিধায়ক, তিনি পদত্যাগ করেছেন, তিনি অনেকটাই প্রায় 80% ওপরে কাজ করেছে, 20% বাকি আছে, সেটা আমি করব। তাহলে তন্ময় ভট্টাচার্য এই বিধানসভা থেকে জিতে গিয়ে তিনি কি কি করবেন মানুষের জন্য? প্রথম কথা, কি 80% কাজ হয়েছে সেটা আমি জানি না। আমি যেটা জানি সেটা হচ্ছে যে নতুন কোনো রাস্তা হয়নি, সব রাস্তা আমাদের আমলে তৈরি ছিল এবং সেই রাস্তা নীল সাদা রং হয়েছে, তার মাঝখানের যে ডাইভারশনগুলো। নতুন কোনো স্কুল হয়নি, সব স্কুল আমাদের আমলে ছিল, সেই স্কুলগুলোই নীল সাদা রং হয়েছে। নতুন কোনো সরকারি অফিস হয়নি, পুরনো সরকারি অফিসগুলো নীল সাদা রং হয়েছে। মাঝখানে ত্রিফলা আলো লেগেছিল, এখন সেই ত্রিফলা আলোর কঙ্কালও কোথাও খুঁজে পাওয়া যাবে না। সেগুলো কেজি দরে ওই স্ক্র্যাপ হিসাবে বিক্রি হয়ে গেছে, পয়সা কার ঘরে গেছে তাও ঠিক জানা যায় না। সুতরাং তাপস রায়কে আমি একটা ব্যাপারে অবশ্যই ধন্যবাদ দিই এবং নির্বাচনের আগের দিনও দেব। তাপস রায় দলত্যাগ করেছেন এবং সাথে সাথে পদত্যাগ করেছেন। মমতা ব্যানার্জি যখন 2011 সালে ক্ষমতায় এসে দল ভাঙানোর খেলা শুরু করলেন শুভেন্দু অধিকারীকে সাথে নিয়ে, তখন যাদের তিনি দল ভাঙিয়ে নিয়েছিলেন তাদের যদি পদত্যাগ করি আবার জিতিয়ে আসতে বলতেন, উদাহরণ তৈরি করতে পারতেন, করেননি। কিন্তু তাপস রায় দলত্যাগ করার সাথে সাথে পদত্যাগ করেছেন। তাপস রায় তো পদত্যাগ না করে থেকে যেতে পারতেন, স্পিকারের ক্ষমতা ছিল নাকি বাদ দিয়ে দেওয়ার? তাহলে তো সেই দীপালি বিশ্বাস থেকে বাদ দেওয়া শুরু করতে হতো। কিন্তু তাপস রায় সে কাজ করেননি। তাপস রায়ের এই নীতিবোধকে আমি সম্মান করি, কিন্তু আসলে তাপস রায়ের তো দোষ না। আসলে সরকারটায় একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তাপস রায় কিছু সময়ের জন্য মন্ত্রী ছিলেন, কোনো ফাইলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত তাপস রায়ের করবার সুযোগ ছিল না। তাপস রায় বলেছেন এই যে তৃণমূল পার্টিটা, যেখানে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, এই পার্টিতে কেউ কিছু করতে পারেন না। তাপস রায়ের হাজার ইচ্ছে থাকলেও বরানগরের নিকাশি সমস্যার সমাধান করতে পারেননি, হাজার চেষ্টা থাকলেও বরানগরের পানীয় জল সমস্যার সমাধান করতে পারেননি, হাজার আগ্রহ থাকলেও
বড়নগরে জল জমার সমস্যার সমাধান করতে পারেননি, বাগজোলা খালের সংস্কার করতে পারেননি, বিদ্যাধরী নদীর সঙ্গে বাগজোলা খাল মেশাতে পারেননি। আর সৌগত রায় এমপি 15 বছরের, সৌগত রায় দেওয়ালে লিখছেন লক্ষ্মীর ভাণ্ডার চালু রাখতে সৌগত রায়কে ভোট দিন। লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে এমপির কী সম্পর্ক? কন্যাশ্রী চালু রাখতে সৌগত রায়কে ভোট দিন। কন্যাশ্রীর সাথে এমপির কী সম্পর্ক? কোনো সম্পর্ক নেই তো। সৌগত রায়ের কাজের সাকসেস মাপতে হবে কেন্দ্রীয় কোনো প্রকল্প বড়নগরের মাটিতে বা দমদমের মাটিতে সংগঠিত হয়েছে কি না তাই দিয়ে। একটাও কেন্দ্রীয় প্রকল্প হয়নি। 15 বছরের সাংসদ একটি কেন্দ্রীয় প্রকল্প আনতে পারেননি, একটি না। সৌগত রায়ের তো প্রার্থী হওয়া উচিত ছিল না, তার নিজের বলা উচিত ছিল আমি ব্যর্থ, আমাকে আর প্রার্থী করবেন না। কিন্তু তার এই বয়সে আবার প্রার্থী হওয়ার স্বাদ জেগেছে। হয়েছেন ভালো, বিদগ্ধ অধ্যাপক শিক্ষক, ম্যাথু স্যামুয়েলের থেকে টাকা নিয়ে থ্যাংক ইউ বলেছেন, কৃতজ্ঞতা দেখিয়েছেন। আমার কথা হচ্ছে যে মানুষ দুর্নীতিতে তৃতীবিরক্ত, মূল্যবৃদ্ধিতে জেরবার, বেকারত্বে দিশেহারা, আন্ডার এমপ্লয়মেন্টে হতভম্ব, তার সঙ্গে স্থানীয় সমস্যা। এই নির্বাচনে মানুষের কাছে প্রধান ইস্যু হচ্ছে কেন্দ্রের স্তরে দুর্নীতি, রাজ্যের স্তরে দুর্নীতি। ইলেকটোরাল বন্ডে নরেন্দ্র মোদী পাচ্ছেন 9,062 কোটি টাকা, আর আপনার প্যারাসিটামলের ওষুধের দাম বাড়ছে, আপনার ডায়াবেটিসের ওষুধের দাম বাড়ছে, আপনার প্রেশারের ওষুধ টেসলা তার দাম বাড়ছে। আর ইলেকটোরাল বন্ডে ক্রেসেন্ট টাকা দিচ্ছে মমতা ব্যানার্জিকে। আপনার দুধের দাম বাড়ছে, আরপিজি গোষ্ঠী টাকা দিচ্ছে মমতা ব্যানার্জিকে, বিদ্যুতের দাম বাড়ছে। মানুষ বুঝছেন যে এই দুটো হচ্ছে ইলেকটোরাল বন্ডের টাকা নিয়ে পুঁজিপতিদের সুবিধা করে দিচ্ছে, তার গুণাগার দিতে হচ্ছে সাধারণ মানুষকে। মানুষ তো তার বিরুদ্ধে যাবেনি। এখানেই একটা প্রশ্ন, যেখানে প্রথম স্থানে রয়েছে ভারতীয় জনতা পার্টি, দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয় কংগ্রেস এবং 0 সিপিআই। এই ইলেকটোরাল বন্ড, যে বন্ড নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে, যেখানে জাতীয় রাজনীতিতে যদি বিজেপি এবং কংগ্রেস, আঞ্চলিক দল হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস, এইটাকে তন্ময়দা কীভাবে দেখছেন? না, তৃণমূল কংগ্রেস জাতীয় দলের স্বীকৃতি হারিয়েছে। 2026 সালের পরে আঞ্চলিক দলের স্বীকৃতিও হারাবে। তৃণমূল কংগ্রেসে মুসল পর্ব শুরু হয়ে গেছে। দেখছেন না, প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হামলার মুখে পড়ছেন, আক্রমণের মুখে পড়ছেন। কালকে মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূলের 2 গোষ্ঠীর ভিতর ভয়ঙ্কর বোমাবাজি হয়েছে। আপনারাই তো খবর করেন, আমরা তো সেই খবর থেকে দেখি। ফলে তৃণমূল কংগ্রেসের মুসল পর্ব শুরু হয়ে গেছে, এবার আঞ্চলিক দলের স্বীকৃতিটাও হারিয়ে ফেলবে। সন্দেশখালী এবং ভূপতিনগর কলকাতা হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে আপনি কি বলবেন? আমি হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে হাইকোর্টের কাছ থেকে আরও বেশি সতর্কতা, আরও বেশি সজাগ ভূমিকা প্রত্যাশা করছি। কারণ সিবিআই ইডিকে তদন্ত ভার দেওয়া বাকি ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা অনাবশ্যক বিলম্ব দেখছি, কোথাও কোথাও শীত ঘুমে চলে যেতে দেখছি। সন্দেশখালীতে যে নারকীয় ঘটনা ঘটেছে, তাতে তো আমার এইটাই স্লোগান, মা বোনেদের সব ভোট সন্দেশখালীর বিরুদ্ধে হোক। এই স্লোগান বড়নগরের মাটিতে, দমদমের মাটিতে, গোটা পশ্চিমবাংলার মাটিতে বাস্তবায়িত হবে। কিন্তু সিবিআই ইডি হাইকোর্টের তত্ত্বাবধানে তাদের যে তদন্তের কাজ, সেই তদন্তের কাজে চার্জশিট যদি না পেশ হয়, যেমন অতীতে দেখা গেছে, তাহলে পরে কোর্টের এই সদিচ্ছা কোনো বাস্তব মূল্য পাবে না। তাই কোর্টকেই তার এই সদিচ্ছা পূরণ করবার জন্য বাড়তি তৎপর হতে হবে। মেয়র রোডে আজকে ঈদের নামাজ পড়তে গেছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়, বাংলায় কোনোভাবেই সিএএ এনআরসি হতে দেব না। কি বলবেন? না, মুখ্যমন্ত্রী মৃত্যুকে ভয় পান না, খুবই ভালো, খুবই ভালো। তো মুখ্যমন্ত্রী মৃত্যুকে ভয় পান না, এটা তো খুব ভালো।
কিন্তু মুখ্যমন্ত্রী কি সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত? উনি নামাজ পড়বেন কেন? উনি ঈদের শুভেচ্ছা জানান, কিন্তু এই যে ঈদের দিনে ওই কী বলে ওটাকে, হিজাব পরে নামাজ পড়া, মুখ্যমন্ত্রী কি এই গত 1 মাস রোজা রেখেছেন নাকি? ইসলাম ধর্ম সম্প্রদায়ভুক্ত মানুষের কাছে এই যে রামাদিন, যেটাকে আমরা রমজান বলি, এই রমজান মাস হচ্ছে কৃচ্ছ সাধনের মাস। এই 1 মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা কিচ্ছু মুখে কাটেন না। এই কষ্ট স্বীকার করে শেষ পর্যন্ত পবিত্র ঈদের চাঁদ যেদিন দেখা যায় সেই দিন তারা উৎসব পালন করেন। কৃচ্ছ সাধনের শেষে উৎসব। মুখ্যমন্ত্রী উৎসবটায় আছেন, কৃচ্ছ সাধনে নেই। এই নাটকের প্রয়োজন কি? মুখ্যমন্ত্রী বড়দিনের দিনে গির্জায় যান উপাসনা করতে, সেন্ট ক্যাথিড্রালস চার্চে। মুখ্যমন্ত্রী অষ্টমীর দিনে গরদের শাড়ি পরে অঞ্জলি দেন। কালী পুজোর দিনে সেই পুজোর সঙ্গে জড়িয়ে থাকেন। তো একটা মানুষ সে এতগুলো ধর্মীয় আচরণ করবে কেন? ধর্ম যার যার, দেশ সবার। মুখ্যমন্ত্রী তো মুসলমান হওয়ার দরকার নেই, খ্রিস্টান হওয়ার দরকার নেই। মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় হিন্দু ব্রাহ্মণ, তিনি হিন্দু থাকুন না। তিনি বড়দিনের শুভেচ্ছা জানান খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে, ঈদের শুভেচ্ছা জানান সংখ্যালঘু সব মুসলিম সম্প্রদায়ের মানুষকে। তিনি নামাজ পড়বেন, হিজাব পড়বেন, একই রঙে এত রূপ। গানের লাইনটা মনে পড়ে যায় আর কি। আপনার হাতে অনেকগুলো অস্ত্র রয়েছে, যার মধ্যে বলা যেতে পারে আপনার হাতে রয়েছে এই নিয়োগ দুর্নীতির মতো একটা বড় অস্ত্র, আপনার হাতে রয়েছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, বিভিন্ন ইস্যুগুলো এই মুহূর্তে বামেদের কাছে বিশেষ করে একটা বড় অস্ত্র। এটা এই প্রচারে কতটা কাজে লাগাবেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারাতে সিপিএম সমর্থন না করাটা কি কোথাও কি মনে হচ্ছে যে এটা একটা বাজে বা ভুল বার্তা যেতে পারে? কারণ শুরু থেকেই নওশাদ বলে আসছিল তারা জোট চাইছে, কিন্তু শেষ মুহূর্তে আলিমুদ্দিন স্পষ্ট জানিয়ে দিয়েছে আইএসএফের সাথে কোনো জোটে যাচ্ছে না। তাই নাকি? আপনি তো ব্যাপারটা পুরো ঘুরিয়ে বললেন। আলিমুদ্দিন শেষ পর্যন্ত জোট করতে রাজি ছিল। আলিমুদ্দিন শুধু নয়, যখন কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা এক চুলো এগোয়নি, নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মোহাম্মদ সেলিম সাথে সাথে বলেছিলেন স্বাগতম, আমি নিজে প্রচারে যাব। অধীর চৌধুরী বলেছিলেন বাকি কোথায় কি আসন সমঝোতা হবে জানি না, যদি ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী প্রার্থী হয় জাতীয় কংগ্রেস ওখানে কোনো প্রার্থী দেবে না। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াননি, তিনি পিছিয়েছেন। তারপরে একতরফাভাবে 8টা আসনে তারা প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন, পরে আরও 5টা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। তাহলে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ, আমরা এখনও বলছি আমরা চাই বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে চায় যে শক্তি, তার ভোট এক জায়গায় পড়ুক। নওশাদ সিদ্দিকী যদি সেটা চাইতেন তাহলে তো নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে প্রার্থী হতেন, ব্ল্যাঙ্ক চেক দেওয়া ছিল তো তাকে। হলেন না কেন? যাদবপুরে প্রার্থী দিলেন কেন? শ্রীরামপুরে প্রার্থী দিলেন কেন? এরকম অনেক প্রশ্ন আছে, কিন্তু স্টিল এত প্রশ্ন নিয়েও আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করেছি। আমাদের প্রার্থী তালিকা তো সব শেষে প্রকাশিত হয়েছে, গতকাল জয়নগরের প্রার্থী প্রকাশিত হয়েছে। এর কারণ তো এইটাই যে আমরা অপেক্ষা করেছি কত বেশি রাজনৈতিক দল, ব্যক্তি সকলকে এক করা যায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। আর আপনি প্রশ্ন করছেন যে সিপিএম ঘোষণা করে দিল আইএসএফের সাথে কোনো জোট হবে না, আইএসএফ ঘোষণা করে দিল তারা কোনো জোটে থাকবে না, তারা একা লড়বে।
আপনার প্রশ্নটা উল্টে গেল কেন আমি বুঝলাম না। প্রশান্ত কিশোর বলছে বাংলায় 42টি আসনের মধ্যে 1 নম্বরে বিজেপি থাকবে। প্রশান্ত কিশোর সাহেব যদি জ্যোতিষবিদ্যায় পারদর্শী হন তাহলে থাকবে। আমি জ্যোতিষবিদ্যায় পারদর্শী না, আমি এরকম কিছু বলতে পারবো না। জেতার বিষয়ে কতটা নিশ্চিত তন্ময় ভট্টাচার্য? দেখুন, আমি একটা লড়াই করতে নেমেছি। আমার কাজ মানুষের কাছে যাওয়া। আমি গতকাল আমার নাম ঘোষণা হয়েছে, এখন পর্যন্ত আমি বরানগরের মোট জনসংখ্যার 2% কাছে পৌঁছতে পারিনি। আমি বলে দেবো আমি জেতার বিষয়ে আশাবাদী মানুষের কাছে না গিয়ে। আমি বলে দেবো আমি জিতব না মানুষের কাছে না গিয়ে। আমি বলবো মানুষ বিচারক, আমি সেই মানুষের কাছে যাব বিচার প্রার্থী হয়ে। মানুষ যা বিচার করবেন আমি তাই মাথা পেতে মেনে নেব। বরানগরের ঘরের ছেলে তন্ময় ভট্টাচার্য, যাকে দল তাকে প্রার্থী করেছে, এবং লড়াই হবে অবশ্যই বরানগরের হাড্ডাহাড্ডি লড়াই, এবং লড়াইয়ের শেষ ফল 4 জুন। আপনারা এই বরানগর বিধানসভা কেন্দ্রের উপর নজর রাখুন। চিত্র সাংবাদিক কুণালের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায় প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।